কেপিএসআই গতকাল এই বিষয়ে আলোচনা করেছিলাম, পরীক্ষার ব্যাপার, কাট অফের ব্যাপার বা মেন সংক্রান্ত ব্যাপার নিয়ে। আজকে যে প্রশ্নগুলো ঘোরাফেরা করছে অনেকের মধ্যে, কেপিএসআই হোক বা সামনে ডব্লিউপিএসআই এর জন্য যারা প্রিপারেশন করছো তোমাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট হবে বিষয়গুলো। যে কিছু জিকে ডেমো আমি প্রশ্ন উত্তর আলোচনা করব, তার আগে কিছু বিষয় নিয়ে আগে একটু বিস্তারিত আলোচনা করছি। যে জিকে যে ব্যাপারটা, জিকে কি ডেসক্রিপটিভ প্যাটার্ন হতে পারে? এটা অনেকজন অনেক ক্যান্ডিডেট জিজ্ঞাসা করছো যে প্যাটার্ন চেঞ্জ হতে পারে কিনা। তারপরে যে কোন কোন বিষয়ের উপর জিকে কে জোর দেওয়া উচিত, মানে আজকে শুধু জিকে নিয়ে আলোচনা করছি। তারপরে যে কিভাবে উত্তর লিখতে হবে, অর্থাৎ জিকে 50 মার্কস থাকবে মেনের ক্ষেত্রে। এটা হচ্ছে একটা ভীষণ ভাইটাল পয়েন্ট, জিকেটা নিয়ে অনেকেরই চিন্তা রয়েছে। যারা পরীক্ষা প্রস্তুতিতে, যারা নতুন ব্যাচে জয়েন হতে চাইছো কেপিএসআই, যারা পুরনো ক্যান্ডিডেট, যারা রিভিশন করতে চাইছো আর একবার, তোমরা জয়েন করে নিতে পারো, বা নতুন যারা আছো তোমরা চাইলে জয়েন করতে পারো। 7797427274 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। পরশু দিন অর্থাৎ 10 তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে। তো দেখো, যে প্রথমে 1 নম্বর কোশ্চেন যেটা আসে সেটা হচ্ছে জিকে কি ডেসক্রিপটিভ প্যাটার্ন হতে পারে? এটা কেউ জানে না। কারণ হচ্ছে কোনোদিনই জিকে 10 নম্বরের হবে নাকি 5 নম্বরের হবে নাকি শর্ট কোশ্চেন হবে উল্লেখ করা থাকে না। পিএসসি মিসলেনিয়াসের ক্ষেত্রে আজ লাস্ট 3-4 বছর ধরে 3-4 বার যেমন পরীক্ষা হয়ে আসছে, প্রতিবারই তেমনই হচ্ছে। কিন্তু যদি পুলিশের ক্ষেত্রে দেখো, এক একবার এক এক রকম চমক হয়। কোনোবার হয়তো 10 নম্বরে ছিল, কোনোবার 5 নম্বর ছিল, 5+5 ছিল, কোনোবার হয়তো 2.5 নম্বর করে টিকা ছিল। লাস্ট দুবার যেমন 2 নম্বর করে ওয়ান লাইনার, অর্থাৎ একটা শব্দে উত্তর হবে 2 নম্বর করে, যেটা প্রিলিতে এমসিকিউ থাকে সেটাই জাস্ট ওখানে আনসারটা, উত্তরটা লিখতে হয়। এই হচ্ছে বিষয়। তো আমরা শুধু গেস করতে পারি, অনুমান করতে পারি যে কোন কোন প্যাটার্নে বা কিভাবে হতে পারে। তো সেটা যেমন কোশ্চেন হচ্ছে সেরকমই হওয়ার সম্ভাবনা বেশি। আর যদিও বা একটু বড় হয় তাহলে সেই ক্ষেত্রে হয়তো টিকা মতো হতে পারে, যে 2 লাইন মতো লিখতে হতে পারে, 1-2 লাইন হয়তো দেখা গেল লিখতে হলে সেরকম হতে পারে। আর একটা জিনিস যদি আমরা লক্ষ্য করো তাহলে হচ্ছে পিএসসি মিসলেনিয়াসের সঙ্গে এসআই এর সিলেবাসের বেশ কিছুটা মিল আছে, বা ডেসক্রিপটিভ প্যাটার্ন এই দুটো হয়। ডব্লিউবিসিএস যদি আমরা কে বাদ দিই, ডব্লিউবিসিএস কে যদি বাদ দিই, তাহলে এরা এই দুটোর ক্ষেত্রে হয় এরকম ধরনের পরীক্ষা। তো সেই ক্ষেত্রে কোন কোন বিষয়কে জোর দেওয়া হতে পারে, অর্থাৎ যেগুলোকে আমরা স্ট্যাটিক জিকে বলছি, ঠিক আছে, স্ট্যাটিক জিকে এবং হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার, এই দুটো পার্টটাকে বেশি জোর দেওয়া হতে পারে। কারণটা হচ্ছে, এর আগের পরীক্ষাগুলোতে দেখেছি ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এই সমস্ত জায়গা থেকে মেনে প্রশ্ন দিয়েছে। কিন্তু সায়েন্সের সঙ্গে সঙ্গে, সায়েন্স পার্টটার সাথে স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সকে বেশি জোর দেওয়া উচিত বলে মনে হচ্ছে, যদি মিসলেনিয়াসের প্যাটার্ন ফলো করে। তার কারণ হচ্ছে প্রিলিমসে তো এই সমস্ত যেগুলো কনভেনশনাল কোশ্চেন, অর্থাৎ চিরাচরিত ট্র্যাডিশনাল যে সাবজেক্ট, সেই সমস্ত জায়গা থেকে তো প্রিলিতে একবার কোশ্চেন চলে এসেছে। এবার হয়তো মেনে একটু নতুন ধরনের আস্বাদন নেওয়া হলো বা নতুন ধরনের টেস্ট জিকে নেওয়া হতে পারে। সেই জন্য মনে হচ্ছে যে স্ট্যাটিক জিকে পোর্শনটাকে বা কারেন্ট অ্যাফেয়ার্স এর পোর্শনটাকে একটু ভালো করে দেখা উচিত। ঠিক আছে, ভালো করে দেখা উচিত। সেই সঙ্গে যারা মিসলিনিয়াসের জন্য পড়ছো, তোমাদের তো হয়ে যাচ্ছে, বা কিছু কারেন্ট টপিক ডেসক্রিপটিভ, হয়তো দেখা গেল যে যে কোনো একটা প্রশ্ন 10 নম্বরের হয়তো দিল, বাকিগুলো হয়তো শর্টই থাকলো। 50-এর মধ্যে দেখা গেল যে 10 নম্বর বা 20 নম্বরের হয়তো দুটো বড় প্রশ্ন দিল, বাকি হয়তো 30 নম্বরের, এরকম যেমন চলছে সেরকম ধরনের দিল। এটা হবেই বলছি না আমি, অনুমান করছি যে হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই কিছু কিছু কারেন্ট টপিক, যেমন রাশিয়া ইউক্রেন কনফ্লিক্ট, বা হচ্ছে তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপরে হচ্ছে নিউ এডুকেশন পলিসি, তারপর হচ্ছে চন্দ্রযান 3 অভিযান, এরকম ধরনের কিছু গুরুত্বপূর্ণ যে সমস্ত টপিক যেগুলো রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সে, সেই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকগুলো একটু দেখা যেতে পারে, মানে জেনে রাখা ভালো। সে তোমার মেনে না এলেও ইন্টারভিউ এই সমস্ত জায়গা থেকে কোশ্চেন করা হয়। এবার কিভাবে উত্তর লিখতে হবে, যেগুলো ওয়ান লাইনার টাইপের হয় যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে পূর্ণ বাক্যে উত্তর লেখা উচিত। ঠিক আছে, পূর্ণ বাক্যে উত্তর লিখবে, শুধুমাত্র নাম্বারিং করে উত্তরটা লিখে দিও না। যদি টিকা আকারে হয়, টিকা আকারে 2 নম্বর বা 2.5 নম্বর যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে মেন জিনিসটা শুধু ব্যাখ্যা করতে হবে, সেটা দুটো বা তিনটে বাক্যের মধ্যে লিখতে হবে, দুটো বাক্যের মধ্যেই হয়ে যাওয়া উচিত। তো দেখে নাও যে কিছু ডেমো প্রশ্ন, যেমন হচ্ছে 1 নম্বর কি, যে পুরো নাম লিখুন, যেটা তোমার বিশেষ করে মিসলেনিয়াসে প্রায় প্রতিবারই আসে। ওখানে ওদের 5টা দেওয়া থাকে, 2 নম্বর করে থাকে, 5 দুগুণে 10 নম্বর পুরো নামের ক্ষেত্রে। তো এখানে জাস্ট আমি তিনটে দিয়েছি, তিনটে ধরো 2 নম্বর করে আছে, 3 দুগুণে 6 নম্বর।
এবার দেখো এখানে পুরো নামের যে ব্যাপারটা সেটা তো ইংরেজিতে দেওয়া আছে, IFS ইংরেজিতে লেখা আছে UIDAISARC। এবার ব্যাপারটা হচ্ছে পুলিশের নির্দেশিকা দেওয়া থাকে যে পেপার 1, ঠিক আছে, পেপার 1 তুমি যে ল্যাঙ্গুয়েজে লিখবে, অর্থাৎ পুরোটা সবই একটা ল্যাঙ্গুয়েজেই লিখতে হবে। যদি বাংলায় উত্তর করো তাহলে সব বাংলাতেই করবে, যদি ইংরেজিতে উত্তর করো সব ইংরেজিতেই করবে। তাই IFSC এর পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান ফিনান্সিয়াল স্ট্যাটিক কোড, তাই তো, ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম কোড। তাহলে তোমাকে যদি তুমি বাংলায়, বেশিরভাগ সবাই বাংলাতে আনসার করবে, তাহলে IFSC লিখে দিয়ে এখানে তুমি বাংলাতেই এর পুরো নামটা লিখবে কি, যে ইন্ডিয়ান ইন্ডিয়ান ফিনান্সিয়াল ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম কোড, ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম কোড, ঠিক আছে। এইভাবেই লিখবে, কারণ কেউ তুমি পার্ট হয়তো ইংরেজিতে লিখছো, কিছু পার্ট এইগুলো ইংরেজিতে লিখছো, অন্য আনসারগুলো বাংলায় লিখছো, এরকম করবে না। হ্যাঁ, তবে ডিজিট সংখ্যা যেগুলো আছে ডিজিটগুলোকে ইংলিশে লেখা যাবে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, ডিজিটকে লেখা যাবে। কারণ ম্যাথ কোশ্চেনের সময় কি হয়, বাংলাতে থাকলেও ডিজিট যেগুলো সেগুলো তোমার ইংরেজিতেই থাকে। তারপর যে ইউআইডিএআই এর পুরো নামটা কি, হচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন, তাই তো, ইউনিক এইভাবে লিখতে হবে যে ইউনিক আইডেন্টিফিকেশন আইডেন্টিফিকেশন ইউনিক আইডেন্টিফিকেশন অফ ইন্ডিয়া। এই ক্ষেত্রে এই বাংলা ইংরেজি উচ্চারণ বাংলায় লিখলে কোনো জায়গায় অল্প হালকা একটু অসুবিধা হলে অসুবিধা নেই। যেমন ফিনান্সিয়াল, এটা দন্তে নয়ে দন্তে সয়ে করা যায়, আবার ফিনান বা এইভাবে কেটে কেটেও লেখা যায়, অসুবিধা নেই, উচ্চারণটা ঠিক একই এলেই হবে। তো সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, এটা লিখছি না। 2 নম্বর কোশ্চেন দেখো, যে 2 নম্বর হচ্ছে নিচের প্রকল্পগুলি কত সালে শুরু হয়, ঠিক আছে, নিচের প্রকল্পগুলি কত সাল থেকে শুরু হয়। এখানে দুটো মিলিয়ে আছে, অর্থাৎ আমাদের স্টেটের স্কিমও আছে বা সেন্ট্রালের স্কিমও আছে। তো স্টেট বা সেন্ট্রালে যে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্কিম আছে সেগুলোকে একটু জেনে রাখা উচিত। তো 1 নম্বর দেখো যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কবে থেকে শুরু হয়, অগ্নিপথ যোজনা, তারপর হচ্ছে কন্যাশ্রী প্রকল্প। তো আমরা জানি যে কন্যাশ্রী প্রকল্প হচ্ছে 2012 সাল, এটা অনেক ভুল থাকতে পারে, অনেক 2013 সাল দেওয়া হতে পারে, কিন্তু 2012 সালে থেকে কন্যাশ্রী প্রকল্প শুরু হয়েছিল। অগ্নিপথ যোজনা 2022 সাল থেকে, 22 সালে শুরু হয়, 2022 সালে। লক্ষ্মীর ভান্ডার, যেটা সব থেকে একটা গুরুত্বপূর্ণ, দুয়ারে সরকার বা লক্ষ্মীর ভান্ডার এই প্রকল্প, এটা কবে থেকে শুরু হয়েছে তোমরাই কমেন্ট সেকশনে এটা জানাও, যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের কবে থেকে শুরু হয়েছে। পরের প্রশ্ন দেখো, যে সায়েন্স থেকে দেওয়ার চেষ্টা করেছি, বা সায়েন্স পার্টটাকে একটু ভালো করে এবার ফোকাস করতে হবে, ঠিক আছে, যে নর্মাল বেসিক সায়েন্স, সেই সঙ্গে হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, আণবিক ভর এবং পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী, এই জায়গা থেকে এখনো পর্যন্ত কোনোবার প্রশ্ন আসেনি। তো পর্যায় সারণী, তারপর হচ্ছে রাসায়নিক বন্ধনী, এই সমস্ত জায়গা থেকে একটু ফোকাস করো এবার। তো অনুঘটক কি, যে জিনিসটাই বলছিলাম যে 1-2 লাইন যদি লিখতে হয় তাহলে সেটা কেমন ধরনের প্রশ্ন আসতে পারে, যেমন হচ্ছে অনুঘটক। অনুঘটক কি জিনিস, যে আহ, যে সব পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার বেগ কমায় বা বাড়ায়, কিন্তু নিজে অপরিবর্তিত থাকে তাদের অনুঘটক বলে। ঠিক আছে, এটাই যে রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে শুধু বিক্রিয়ার বেগকে বাড়াবেন তা নয়, কিন্তু অনুঘটক বিক্রিয়ার বেগকে বাড়াতেও পারে, কমাতেও পারে, কিন্তু বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে, তাকে অনুঘটক বলা হয়। যেমন উদাহরণ দিয়ে দিতে পারো, যে হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, তারপর হচ্ছে সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, এরা হচ্ছে সব কি অনুঘটক। তারপরে হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টাক্সাইড, যে কোনো একটা দুটো দিলেই হবে। আইসোবার কাকে বলে উদাহরণ সহ লিখুন। তো কি হবে, যে সমস্ত মৌলের পরমাণু ক্রমাঙ্ক আলাদা, যে সমস্ত মৌলের পরমাণু ক্রমাঙ্ক আলাদা কিন্তু ভর সংখ্যা সমান, তাদের আইসোবার
বলে, তাদের আইসোবার বলে। যেমন কি হবে 18 AR40, তারপর হচ্ছে 20 CA40। ঠিক আছে, এইগুলোকে কি বলা হচ্ছে, যে এদের পরমাণু ক্রমাঙ্ক নিচে যেটা থাকে, নিচের সংখ্যাটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, মানে কতগুলো ইলেকট্রন বা প্রোটন আছে। তো 18 AR40, 20 CA40, এগুলোকে বলা হচ্ছে আইসোবার। এসআই পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান ও একক লিখো। সার্বজনীন গ্যাস ধ্রুবক মানে কি, যে পিভি সমান এনআরটি, আদর্শ গ্যাস সমীকরণ যেটা বলা হয়। এই আর আর মানে হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। এত কিছু বলা দরকার নেই, তোমাকে যেটুকু চাইছে সেটুকু উত্তর দেবে। তো এসআই পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান যেটা হয় সেটা হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন। জুল পার মোল পার কেলভিন। নেক্সট কোশ্চেন আছে, হ্যারি পটার চরিত্রের সৃষ্টিকর্তা কে? এইটা তোমরা বলবে, আনসার কি হবে? তুলসী সম্মান, তানসেন সম্মান কোন রাজ্য থেকে দেওয়া হয়? মধ্যপ্রদেশ সরকার এটা প্রদান করে থাকে। তো এইগুলোই বলছি, পুরো বাক্যে লিখবে। পুরো বাক্যে মানে এরকম ভাবে যে তুলসী সম্মান ও তানসেন সম্মান, তুলসী, বা এরকম লিখতে পারো যে মধ্যপ্রদেশ রাজ্য বা মধ্যপ্রদেশ সরকার তুলসী সম্মান ও তানসেন সম্মান প্রদান করে, বা মধ্যপ্রদেশ রাজ্য থেকে তুলসী সম্মান ও তানসেন সম্মান দেওয়া হয়। সারিস্কা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? সারিস্কা অভয়ারণ্য রাজস্থান। ঠিক আছে, সরিস্কা অভয়ারণ্য রাজস্থান রাজ্যে অবস্থিত। 5 নম্বর যেটা আছে, সবগুলোই 2 নম্বর করে দিয়েছি মার্কস। ঠিক আছে, সবগুলোই 2 নম্বর করে দিয়েছি, মানে এখানে 5, 6, 30 নম্বরের কোশ্চেন আলোচনা হলো। যে স্টোন ক্যান্সার কি, ব্ল্যাকফুট ডিজিজ কি, কাশ্মীর চলচ্চিত্রের পরিচালক কে? এই তিনটের মধ্যে আমি যে কোনো একটা উত্তর লিখিয়ে দিচ্ছি। এটা তো এক কথায় উত্তর হবে। তো এটাও তোমরা কমেন্ট সেকশনে জানাও যে কাশ্মীর চলচ্চিত্রের পরিচালক কে, কারণ এটা খুব একটা জনপ্রিয়, ভাইরাল বা সমালোচনামূলক পরিচয় হয়েছিল। তারপর যে স্টোন ক্যান্সার, তারপর হচ্ছে ব্ল্যাকফুট ডিজিজ। ঠিক আছে, যে কোনো একটা লিখে দিচ্ছি স্টোন ক্যান্সার বা ব্ল্যাকফুট ডিজিজের মধ্যে। তো চলো স্টোন ক্যান্সারটাই লিখে দিই, যে স্টোন ক্যান্সার কি। স্টোন ক্যান্সার যেটা, সেটা হচ্ছে অ্যাসিড বৃষ্টি বা হচ্ছে অম্ল বৃষ্টির কারণের জন্য হচ্ছে, তাই তো? তাই তোমাকে ছোট্ট করে মানে গুছিয়ে এটাই লিখতে হবে যে অ্যাসিড বৃষ্টির প্রভাবে, অ্যাসিড বৃষ্টির প্রভাবে তাজমহল সহ বড় বড় ইমারত, বড় বড় ইমারত বা স্থাপত্যের উজ্জ্বলতা নষ্ট হয়ে যাচ্ছে। একে স্টোন ক্যান্সার বলা হয়, একে স্টোন ক্যান্সার বলা হয়। এখানে বিক্রিয়া বা ছোট্ট করে এটা বলে দিতে পারো যে মার্বেল পাথর, চুনা পাথর, যেমন তাজমহল কি, তাজমহল হচ্ছে CaCO3 ক্যালসিয়াম কার্বনেট। তো তার সঙ্গে যে কোনো একটা অ্যাসিড বৃষ্টির বিক্রিয়া দেখায় যে H2SO4, যেটা থেকে কি হয়, CaSO4 ক্যালসিয়াম সালফেটের একটা আস্তরণ পড়ে। তো এটা লিখতে পারে যে মার্বেল বা চুনা পাথরের সঙ্গে অ্যাসিড বৃষ্টি যেমন সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় ক্যালসিয়াম সালফেটের আস্তরণ পড়ে। এটাকে বিক্রিয়া না হলে কথাই লিখে দিতে পারো। তো এটাকে বলা হচ্ছে স্টোন ক্যান্সার। ব্ল্যাকফুট ডিজিজ জানো যে আর্সেনিকের প্রভাবে হাতের পা ছোপ ছোপ হয়ে যায়। তো প্র্যাকটিস করতে হবে, মানে কিভাবে কতটুকু লিখতে হবে। তো এই একটা তোমাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আর যদি ফুল 10 নম্বরের কোশ্চেন আসে বা হয়, সেটাও তোমাদেরকে দিয়ে দেবো। তবে খুব একটা চেঞ্জেস আসবে বলে আমার মনে হয় না। ঠিক আছে, মেন পরীক্ষা নিয়ে যেমনটা চলছে সেরকমই প্রায় হবে, কম বেশি। অর্থাৎ যে পড়া করছো সেই পড়ার মধ্যেই হবে। শুধু 1-2 নম্বরে যদি একটু নোটস আকারে আসে, তো কতটুকু কিভাবে কি লিখতে হবে সেই জিনিসগুলো একটু জাস্ট শিখে নিতে হবে। ঠিক আছে, এত চিন্তার কিছু নেই, ভয়ের কিছু কারণ নেই। যে সব কিছু পরিবর্তন হয়ে গেলে, চেঞ্জ হয়ে গেলে, এটা অফিসিয়াল থেকেও ওয়েব থেকেও কোনোদিন কিছু আপডেট এখনো পর্যন্ত দেওয়া হয়নি বা বলাও হয়নি, বা কোনোদিন বলাও হবে না। শুধু 50 নম্বরের জিকের এটাই তোমাকে বলা হবে, কিন্তু এত নম্বরের এত, এত নম্বরের এত কোনোদিনই তোমাকে প্রকাশ করবে না। সেটা তোমাকে তৈরি থাকতে হবে যে যে কোনো ধরনের প্রশ্ন কেমন। তবে বড় প্রশ্ন এরকম দেওয়ার সম্ভাবনা কম, কারণ খাতা দেখার অসুবিধা হয়, তারপরে অনেক দেরি লাগে খাতা চেক করতে, এই সমস্ত বিভিন্ন ব্যাপার আছে। তবে দিলে পরে এরকম যেমন দেখালাম এরকম হতে পারে। ঠিক আছে, তো প্রিপারেশন করো ভালো করে, জোর কদমে।
মেনের জন্য। আর যারা পরীক্ষা প্রস্তুতের হাত ধরে নিতে চাইছে 7797942747 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো।